বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ। এখন আমরা C4 চক্র একটু দেখার চেষ্টা করব। তো আমরা সালোক সংশ্লেষণ দুই প্রকার পড়ছি, একটা হচ্ছে আলোর উপস্থিতিতে আর একটা হচ্ছে আলোর অনুপস্থিতিতে। তো আলোর অনুপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড বিজারণের যে গতিপথ তিনটি, সেই তিনটির মধ্যে একটি হচ্ছে C4 চক্র। তো ওখানে আমরা কার্বন ডাই অক্সাইড বিজারণের তিনটা গতিপথ পড়ছিলাম। প্রথমত হচ্ছে C3 চক্র, C4 চক্র আর ক্যাম সাইকেল বা ক্রেসোলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো এই তিনটার মধ্যে আমরা হচ্ছে C3টা অলরেডি আলোচনা করছি। এখন আমরা C4 চক্র সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো শুরুতেই আসুন, এটা কিন্তু এইচএসসি এর জন্য খুব ইম্পর্টেন্ট। এইচএসসি জন্য C4 এবং C3 এর পার্থক্যটা জানলেই হবে, তার ডেফিনেশন, C4 কে C4 চক্র কেন বলা হয় এবং এই C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি, এতটুকু জানলেই এসএসসি এর জন্য এনাফ। কিন্তু এইচএসসি এর জন্য এটা পুরোটাই জানতে হবে। তো আসুন আমরা C4 চক্র সম্পর্কে একটু আলোচনার চেষ্টা করি। C4 মানে কার্বন 4, C4 অর্থ হচ্ছে কার্বন 4, 4 কার্বন বিশিষ্ট। এখন এই C4 কে C4 বলা হচ্ছে কেন, এটা আমরা একটু পরেই ডেফিনেশন পেয়ে যাব। তারপরে আমি আগে একটু বলে রাখি, C4 চক্রকে C4 বলা হচ্ছে এই জন্য যে কার্বন 4 অর্থাৎ প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার কারণে এটাকে C4 চক্র বলা হয়। এটাকে আরো একটা নামে ডাকা হয় হ্যাশ ও স্ল্যাগ চক্র। হ্যাশ ও স্ল্যাগ এই চক্রটি বিস্তারিত বর্ণনা করেছেন, তার নাম অনুসারে হ্যাশ এবং স্ল্যাগ নামকরণ করা হয়। তো এখানে শুরুতে একটা দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীট কোষ। তো এই মেসোফিল কোষে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করে কোথায়? মেসোফিল কোষে। কার্বন ডাই অক্সাইড এই যে বাইকার্বনেট রূপে এটি মেসোফিল কোষে প্রবেশ করে। প্রবেশ করলে কি হয়, এটি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। 4 কার্বন ডাই অক্সাইডটা তাহলে প্রথমে কি হয়, মেসোফিল কোষে প্রবেশ করে এই আয়ন আকারে প্রবেশ করবে। আয়ন আকারে প্রবেশ করার পর তাহলে এই চক্র কিন্তু এখান থেকেই শুরু। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে এবং কার্বক্সিলেট নামক এক ধরনের এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে। তাহলে 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড এর কিন্তু স্থায়ী পদার্থ, এটি হচ্ছে মূলত স্থায়ী পদার্থ। এই স্থায়ী পদার্থের নাম অনুসারে এই চক্রকে বলা হচ্ছে C4 চক্র। তো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা পরবর্তীতে ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপারটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে এবং ডিহাইড্রোজিনেস এনজাইম এখানে সহায়তা করবে। ডিহাইড্রোজিনেস এনজাইমের উপস্থিতিতে NADPH+H+ আয়ন NADP তে পরিণত হবে, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেটে পরিণত হবে। আয়নটা এটাতে পরিণত হবে। এটাও কিন্তু একটা শক্তি। আমরা যখন ইন্টারমিডিয়েটের বইয়ে আছে দেখবা, বা 19 এর বইয়েও খেয়াল করলে দেখবা যে এই অধ্যায়টার শেষে এটি, অর্থাৎ আমরা যখন বিশেষ করে গ্লাইকোলাইসিস ধাপটা পড়ব, এরপরে কতটুকু শক্তি, অর্থাৎ কোন ইয়েতে কতটুকু শক্তি আছে, এটিপি আছে, এটা আমরা জানবো। তখন আমরা বুঝতে পারবো যে এক NADP সমান কত এটিপি। তো এটা ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপারটিক অ্যাসিডে পরিণত হবে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা 4 কার্বন বিশিষ্ট এবং এটাও কিন্তু 4 কার্বন, ম্যালিক অ্যাসিড বা অ্যাসপারটিক এটাও 4 কার্বন বিশিষ্ট হয়ে থাকবে এবং এটি বান্ডল শীট থেকে স্থানান্তরিত হয়ে এই ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপারটিক অ্যাসিডটা প্রবেশ করবে বান্ডল শীটে। আর এই জায়গাটুকুর নাম হচ্ছে প্লাজমোডেসমাটা, অর্থাৎ
এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে প্লাজমোডেসমাটার মাধ্যমে মধ্য দিয়ে এই ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিডটা মেসোফিল কোষ থেকে বান্ডল শীত কোষে প্রবেশ করবে এবং এখানে কিছু এটিপি খরচ হয়ে যাবে, অর্থাৎ NADPH নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেটটা বিয়োজিত হয়ে NADH+ আয়নে পরিণত হবে এবং এখানে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন করবে এবং এই কার্বন ডাই অক্সাইড এখানে ডিহাইড্রোজেনেজ এনজাইম সহায়তা করবে, ডিহাইড্রোজেনেজ এনজাইম সহায়তা করবে এবং এই কার্বন ডাই অক্সাইডটা পরবর্তীতে কোথায় C3 চক্রে প্রবেশ করবে। আমরা C3 চক্রটা কিন্তু এর আগে আলোচনা করছি। এখন C3 চক্রে প্রবেশ করবে এবং এই ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এখন এই পাইরুভিক অ্যাসিডটা আবার মেসোফিল কোষ থেকে প্লাজমোডেসমাটার মাধ্যমে বান্ডল মেসোফিল কোষে প্রবেশ করবে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। এখানে একটা এটিপি খরচ হয়ে যাবে, একটা এটিপি থেকে একটা এডিপি তে পরিণত হবে এবং এখানে পাইরুভিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইম সহায়তা করবে। এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে ফসফাইনাল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, যেটা 3 কার্বন বিশিষ্ট। এই ফসফাইনাল পাইরুভিক অ্যাসিডটা আবার কার্বন ডাই অক্সাইড বিজারিতর মাধ্যমে আবার অক্সালো অ্যাসিটিকে পরিণত হবে, অর্থাৎ ফসফাইনাল পাইরুভিক অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে অক্সালো অ্যাসিটিক উৎপন্ন করবে এবং এটি আবার চলতেই থাকবে। এটাকে বলা হচ্ছে C4 চক্র। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।